সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনার্সের অনলাইন প্ল্যাটফর্মে। দ্য ড্রোনার্স তোমাদের জন্য নিয়ে এসছে ফ্রি প্রাইমারি টেট ক্লাস। আমরা সকলেই জানি যে পরীক্ষাটি আগামী জানুয়ারির 31 তারিখে ধার্য করা হয়েছে। তো সেই মতোই দ্য ড্রোনার্সের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি তোমাদেরকে ফ্রি অনলাইন এডুকেশন প্রোভাইড করার জন্যে। আর সমস্ত রকম ভিডিওস তোমরা পেয়ে যাচ্ছ দ্য ড্রোনার্সের পক্ষ থেকে, চাইল্ড সাইকোলজি, ইংলিশ পেডাগজি, বাংলা পেডাগজি, সমস্ত কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আর এর জন্যে তোমাদেরকে কিছুই না, একটি লাইক আর ম্যাক্সিমাম শেয়ার প্রয়োজন। যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে দেবে। আর যা পড়ানো হয়, যে ভিডিওতে তোমরা পাও, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পিডিএফে মেটেরিয়াল থাকে। তো কারোর মেটেরিয়াল দরকার হলে তোমরা ডেসক্রিপশন বক্স থেকে মেটেরিয়াল ডাউনলোড করে নিতে পারো। আর আজকের যে আমাদের আজকের ক্লাসের টপিক ইন্টেলিজেন্স। আমরা জানি কনসেপ্ট অফ ইন্টেলিজেন্স খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমাদের এই পরীক্ষায়, এবং শুধুমাত্র যে এই পরীক্ষাতে এটা কাজে লাগবে তা কিন্তু নয়। এর বাইরেও যত রকম পরীক্ষা আছে, কিছুদিন পর যদি এসএসসির টেট পরীক্ষা হয়, সেই পরীক্ষাতেও কিন্তু তোমরা এই ভিডিওর নোটস কিন্তু তোমাদের কাজে আসবে। তোমরা কেউ যদি সিটেটের জন্য প্রিপারেশন নাও, সেন্ট্রাল টেট, সেটার জন্যও কিন্তু এই ভিডিওসগুলো তোমাদের কাজে আসবে। সুতরাং আর সময় নষ্ট না করে চলো আজকে চলে যাই স্লাইডগুলোতে। সবার প্রথমে একটু জেনে নেব ইন্টেলিজেন্সকে কে কেমনভাবে ডিফাইন করেছেন। ফার্স্ট, উডওয়ার্ড সাহেব বলেছিলেন, ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার ক্যাপাসিটি। ইন্টেলিজেন্স এমন একটি ক্ষমতা, এমন একটি ক্যাপাসিটি, এমন একটি জায়গার ব্যাপার, ক্যাপাসিটি, যেটি কিন্তু আরও ক্যাপাসিটিকে অ্যাকোয়ার করতে পারবে। অনেক সময় কিন্তু এমসিকিউতে ডেফিনেশনের ওপর জিজ্ঞেস করে যে এইটির বক্তা কে। তো সেক্ষেত্রে কয়েকটি ডেফিনেশন আমি এই জন্য রেখেছি যাতে তোমাদের কোনো রকম কনফিউশন না থাকে। সো ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার ক্যাপাসিটি। টার্ম্যানের ভাষায় ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ইন্টেলিজেন্স এমন একটি ক্ষমতা, এবিলিটি, যেই ক্ষমতার মাধ্যমে একজন ব্যক্তি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে। অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং অর্থাৎ কোনো কিছু কনক্রিটভাবে নেই, সেটার সম্পর্কে একটি অ্যাবস্ট্রাক্ট ধারণা। পৃথিবীর আমরা ছবিতে দেখেছি, বায়ুমণ্ডল ছবিতে দেখেছি, কিন্তু সেই ছবিগুলো দেখার পরও আমাদের অনেক রকম চিন্তা যদি আসে, তখন কিন্তু সেই চিন্তাগুলো আমরা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে চিন্তা করে থাকি। মাটির তলায় আমরা কি আছে দেখিনি, কিন্তু অ্যাবস্ট্রাক্টলি আমরা সেটা চিন্তা করি, বা সেই যে ক্ষমতা আমাদের, যেটার দ্বারা আমরা চিন্তা করি, দ্যাট ইজ ইন্টেলিজেন্স। বুদ্ধি, ইন্টেলিজেন্স মানে আমরা জানি বুদ্ধি, তাই তো? আচ্ছা, এরপর স্পিয়ারম্যানের মতে ইন্টেলিজেন্স ইজ রেশনাল থিঙ্কিং। রেশনাল অর্থাৎ লজিক্যাল, মানে যেই কথার সঙ্গে লজিক থাকবে সেটি হচ্ছে রেশনাল। সো ইন্টেলিজেন্স, বুদ্ধি এমনই যেটি লজিক্যালি আমরা চিন্তন করি, লজিক থাকবে। নেক্সট, বিনেট সাহেবের পুরো নাম অ্যালফ্রেড বিনেট। উনি কোন দেশের মানুষ ছিলেন? ফ্রান্সের। তার জন্য উনাকে ফ্রেঞ্চ উনার ন্যাশনালিটি ছিল, এবং উনি একজন সাইকোলজিস্ট ছিলেন, ফ্রেঞ্চ সাইকোলজিস্ট। অ্যালফ্রেড বিনেট কিভাবে ডিসক্রাইব করেছেন বা কিভাবে বুদ্ধিকে ডিফাইন করেছে সেটা আমরা দেখে নেব।
ইন্টেলিজেন্স ইজ আ ক্যাপাসিটি টু থিঙ্ক ওয়েল। ইন্টেলিজেন্স এমন একটি ক্ষমতা মানবের মধ্যে যার দ্বারা একজন ভালোভাবে চিন্তন করতে পারে। টু জাজ ওয়েল, যার দ্বারা মানুষ বিচার করতে পারে। অ্যান্ড টু বি সেলফ ক্রিটিক্যাল, এবং যেটার দ্বারা মানুষ পর্যালোচনা করে নিজের যে ক্রিটিসিজম সেটাও করতে পারবে। সো বুদ্ধি এমন একটি জায়গা যেটার দ্বারা কিন্তু মানুষ চিন্তা করতে পারবে, জাজ করতে পারবে এবং সেলফ ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারবে। এডুকেশনাল ডিকশনারির মতে ইন্টেলিজেন্স ইন্ডিকেটস দ্য ক্যাপাসিটি টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ। বুদ্ধি ইন্ডিকেট করছে এমন একটি ক্যাপাসিটিকে টু অ্যাকোয়ার অ্যান্ড অ্যাপ্লাই নলেজ, যের মাধ্যমে জ্ঞানকে আহরণ করা যায়, অ্যাকোয়ার করা যায় এবং জ্ঞানকে অ্যাপ্লাই করা যায়। তো এই টার্মসগুলো, এই ডেফিনেশনগুলো কিন্তু একটু একবার করে দেখে যাবে, কারণ যদি ডেফিনেশন এরকমও হতে পারে ম্যাচ দ্য ফলোইং, সেখানে 4টি ডেফিনেশন দিয়ে দিল এবং 4 জনের নাম দিয়ে দিল, সেখানে তোমাদের ম্যাচ করাতে হতে পারে যে কোনটি কে বলেছেন। সেক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা স্টাডি আমাদের প্রয়োজন। বিনেট অ্যান্ড সাইমন in 1905 defined intelligence as the ability to judge well, to understand well and to reason well. অর্থাৎ বিনেট সাহেব এবং সাইমন সাহেব 1905 সালে ইন্টেলিজেন্স বা বুদ্ধিকে ডিফাইন করেছেন কিভাবে? দ্য এবিলিটি, এমন একটি ক্ষমতা, টু জাজ ওয়েল, টু আন্ডারস্ট্যান্ড ওয়েল অ্যান্ড টু রিজন ওয়েল। রিজন মানে কোনো কিছুর মানেটা বোঝা, রিজন ওয়েল কারণ কি। ওকে, এবার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের, তোমরা একটু অ্যাটেন্টিভলি শুনবে ক্লাসটা, কিছু না কিছু নোটস তোমাদের হেল্পফুল হবেই এবং এখান থেকে কিন্তু একটা বা দুটো প্রশ্ন তোমরা এক্সপেক্ট করতে পারো। There were 4 elements that were believed to be important for intelligence. 4 রকমের এলিমেন্ট আছে যেগুলোকে বিশ্বাস করা হতো যে এইগুলো সবকটি গুরুত্বপূর্ণ ইন্টেলিজেন্সের জন্য, বুদ্ধির জন্য। প্রথমটা কি? প্রথমটা ডাইরেকশন। কি ডাইরেকশন? অর এবিলিটি টু সেট আপ আ গোল অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস ইট। আজকে কারোর যদি কোনো লক্ষ্য না থাকে, কোনো গোল না থাকে, সে বিভ্রান্ত হয়ে যাবে, সে সে ভ্রষ্ট হয়ে যাবে। লক্ষ্য তো নেই তার, সে ভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং সবার প্রথমে কি দরকার? যে বুদ্ধিটাকে এইভাবে বলা হয় যে 4টা এলিমেন্ট থাকতে হবে। ফার্স্ট ডিরেকশন, প্রথমটা ডিরেকশন। সেকেন্ডটা অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটিটা কি? যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করার ক্ষমতা, টু সলভ আ প্রবলেম, টু মেক দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট টু সলভ আ প্রবলেম। অর্থাৎ যে কোনো রকম পরিস্থিতিতে কোনো অ্যাডজাস্টমেন্ট করা, কোনোভাবে কোনো প্রবলেমকে সলভ করে অ্যাডাপ্ট করার যে ক্ষমতা, সেটিও কিন্তু ইন্টেলিজেন্সের একটি পার্ট, সেটিও কিন্তু ইন্টেলিজেন্সের বুদ্ধির একটি এলিমেন্ট। নেক্সট, comprehension or ability to have a basic understanding of exactly what the problem is. অর্থাৎ comprehension মানে বোঝার ক্ষমতা, তার বোঝার ক্ষমতা। বুদ্ধি থাকলেই তো একটি মানুষ কম্প্রিহেন্ড করতে পারবে, বুঝতে পারবে। তো এক্ষেত্রেও বুদ্ধি থাকলেই কিন্তু প্রবলেমটা কি, প্রবলেমটা কোথায়, সেটাকে বোঝার ক্ষমতা থাকতে হবে। নেক্সট, self-evaluation or person's idea of whether he or she been able to solve the problem correctly. কোনো প্রবলেম এলো, সেই প্রবলেমটাকে ঠিকভাবে সলভ করলাম কিনা, এই যে নিজের মধ্যে একটি ইভ্যালুয়েশন চলে সবসময়, সেটিও কিন্তু একটি এলিমেন্ট বুদ্ধি। তাহলে আমরা 4টা এলিমেন্ট পেলাম। কটা এলিমেন্ট পেলাম? বুদ্ধির 4টা এলিমেন্ট পেলাম। প্রথমটা কি? প্রথমটা ডাইরেকশন, সেকেন্ডটা অ্যাডাপ্টেবিলিটি, থার্ডটা কম্প্রিহেনশন অ্যান্ড ফোর্থ সেলফ ইভ্যালুয়েশন। আশা করি বুঝতে পারছো এইটুকু। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। Wechsler defined the intelligence as
the aggregate or global capacity of the individual to act purposefully, to think rationally, and to deal effectively with the environment. ওয়েসলি সাহেব বুদ্ধিকে এমনভাবে উনি বর্ণনা করেছেন, এটি একটি অ্যাগ্রিগেট বা এগ্রিগেট গ্লোবাল ক্যাপাসিটি, একটি গ্লোবাল ক্যাপাসিটি, একটি পুরো একসঙ্গে গঠনমূলক একটি ক্যাপাসিটি, যেই ক্যাপাসিটির মধ্যে একজন ব্যক্তি অ্যাক্ট করবেন, একজন ব্যক্তি যা যা কাজ করবেন তার পেছনে খুব মানে পারপাস থাকবে, তার একটি উদ্দেশ্য থাকবে, তার একটি উদ্দেশ্য থাকবে, যা কাজ করবেন তার কাজের একটি উদ্দেশ্য থাকবে, যা ভাববেন বা চিন্তন করবেন সেটা র্যাশনাল হতে হবে, অর্থাৎ লজিক্যাল থিঙ্কিং হতে হবে, এবং তিনি যে পরিবেশের সাথে ডিল করবেন, পরিবেশের মধ্যে থাকবেন, পরিবেশের সাথে কিন্তু তার যে ডিলিং সেটা যেন ইফেক্টিভ হয়। ওকে, তাহলেই তার বুদ্ধি। অর্থাৎ কেমন সেটা পরিবেশের সাথে বলি একটা এক্সাম্পল, যে আমরা জানি আমরা অক্সিজেন ছাড়া বাঁচব না। এবার যদি সব গাছ কেটে ফেলি তাহলে কি সেটা পরিবেশ বান্ধব কোনো ডিসিশন হবে? নিশ্চয়ই না, সেটা র্যাশনাল থিঙ্কিংও হবে না। সুতরাং পরিবেশকে বাঁচিয়ে রেখে সৌন্দর্যায়ন করলেই কিন্তু এখানে ইন্টেলিজেন্সের একটি ভূমিকা। তো এরপর চলে আসছে আরেকটা ইম্পর্টেন্ট ডেফিনেশন, দ্যাট ইজ হাওয়ার্ড গার্ডনারের। গার্ডনার ডিফাইন করেছেন ইন্টেলিজেন্সকে অ্যাজ দ্য এবিলিটি অর স্কিল টু সলভ প্রবলেম। গার্ডনার সাহেব বলেছেন যে বুদ্ধি এমন একটি ক্ষমতা, এমন একটি দক্ষতা যার মাধ্যমে কোনো প্রবলেমকে সলভ করা যায়, অর টু ফ্যাশন প্রোডাক্টস উইচ আর ভ্যালুড উইদিন ওয়ান অর মোর কালচারাল সেটিং। অর্থাৎ এমন একটি প্রোডাক্ট, এমন একটি কোনো বস্তু যেটিকে একের বেশি একাধিক কালচারে সেটিকে ভ্যালু করা যায়, সেই একাধিক কালচারে সেটিকে অ্যাডাপ্ট করানো যায়। তো বুদ্ধি হচ্ছে এমনই একটি ক্ষমতা, এমনই একটি দক্ষতা যেটার মাধ্যমে কিন্তু কোনো প্রবলেমকে সলভ করা যাবে এবং কোনো রকম প্রোডাক্টকে একের অধিক কালচারাল সেটিং বা সাংস্কৃতিক সেটিংয়ে যদি ভ্যালু করা যেতে পারে তাহলেই বুদ্ধির পরিচয়। এটি কার মতে? এটি হাওয়ার্ড গার্ডনারের মতে। এবার আমরা দেখে নেব ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্সের বৈশিষ্ট্যগুলি কি কি? এই ছোট ছোট টার্মসগুলো, এই ছোট ছোট এই সেন্টেন্সগুলোকে যদি আমরা একটুখানি ভালোভাবে মনোযোগভাবে পড়ি, আমি আশা করছি তোমরা এমসিকিউতে যেরকমই কোয়েশ্চেন আসুক না কেন এই কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু তোমরা এগুলো পারবে। আরেকটা কথা বলে রাখি, দ্য ড্রোনাজের পক্ষ থেকে কিন্তু সমস্ত রকম সাবজেক্টের অনলাইনের ফ্রি এডুকেশন দেওয়া হচ্ছে। প্রাইমারি টেটের জন্য, যেটা আসন্ন আগামী 31শে জানুয়ারি ধার্য করা হয়েছে। তো এই ফ্রি ক্লাসগুলো থেকে যতটা সম্ভব বেনিফিট তোমরা কিন্তু নিয়ে নাও। প্রথম পয়েন্ট, ইন্টেলিজেন্স ইজ ইনবর্ন। ইন্টেলিজেন্স কিন্তু যখন একটি শিশু জন্মায় সেই সময় থেকেই কিন্তু ইন্টেলিজেন্স ইনবর্নলি তৈরি হয়। ইট ক্যানট বি অ্যাকোয়ার্ড। আমরা বুদ্ধিকে কখনোই অ্যাকোয়ার করতে পারি না, বুদ্ধিকে কখনোই অর্জন করতে পারবো না, বুদ্ধিকে অর্জন করা সম্ভব নয়। বুদ্ধি হচ্ছে ইনবর্ন। ইন্টেলিজেন্স অফ এভরি পারসন ইজ ডিফারেন্ট। সকলের বুদ্ধি লেভেল আলাদা, সকলের বুদ্ধির লেভেল আলাদা, পারসন টু পারসন ভ্যারি করে। নেক্সট, ইন্টেলিজেন্স ডাজ নট ডিফার ডিউ টু সেক্স ডিফারেন্সেস। সেক্স ডিফারেন্সেস অর্থাৎ আমরা জানি জেন্ডার কি, মেল, ফিমেল এবং আরেকটি ট্রান্সজেন্ডার। তো এই মেল, ফিমেল এবং ট্রান্সজেন্ডারের ওপর কিন্তু ইন্টেলিজেন্স ডিপেন্ড করে না। কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফিমেলেরও বেশি হতে পারে, মেলেরও বেশি হতে পারে, আবার ট্রান্সজেন্ডারেরও বেশি হতে পারে কি, বুদ্ধি। Next, environment training and education also affect it. Environment training and education also affect it. অর্থাৎ বুদ্ধিটা পরিবেশ এবং শিক্ষার দ্বারা এফেক্ট হতে পারে। ঠিক আছে, এই দুটোর দ্বারা এফেক্ট হতে পারে।
নেক্সট, হেরিডিটি এফেক্টস ইন্টেলিজেন্স। হেরিডিটি এফেক্টস ইন্টেলিজেন্স, যদি বংশগতি দেখা যায়, বংশগতির দ্বারাও কিন্তু ইন্টেলিজেন্স বা বুদ্ধি এফেক্ট করে। নেক্সট, ইন্টেলিজেন্স অ্যান্ড নলেজ আর ক্লোজলি রিলেটেড। একটা হচ্ছে বুদ্ধি, আরেকটি হচ্ছে জ্ঞান। তো বুদ্ধি আর জ্ঞান হচ্ছে খুব ক্লোজ রিলেশন আছে এই দুটোর মধ্যে, বুদ্ধি এবং জ্ঞানের মধ্যে। নেক্সট, ইট হেল্পস ইন লার্নিং অ্যান্ড ইন অ্যাডজাস্টমেন্ট। বুদ্ধির দ্বারা আমাদের যে লার্নিং প্রসেস সেটাতে অনেক বিশাল হেল্প হয় এবং আমরা অ্যাডজাস্ট করতে পারি। আমাদের অ্যাডজাস্টমেন্টের যে ক্ষমতা সেটাও বুদ্ধির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। নেক্সট, এনভায়রনমেন্ট অলসো অ্যাফেক্টেড। হ্যাঁ, আমরা এটা আগেও দেখলাম যে পরিবেশের মাধ্যমেও কিন্তু ইন্টেলিজেন্স বা বুদ্ধি এফেক্ট করে। নেক্সট, ইট হেল্পস ইন সলভিং কমপ্লেক্স প্রবলেম। বুদ্ধি কমপ্লেক্স যত প্রবলেম আছে, যার যত বেশি বুদ্ধি সে তত বেশি কমপ্লেক্স জটিল সমস্যার সমাধান করতে সক্ষম হবে। নেক্সট, ইট ইজ অ্যান এবিলিটি টু গ্যাদার এক্সপিরিয়েন্স। বুদ্ধি যদি থাকে তাহলে অনেক রকম এক্সপিরিয়েন্স আমরা একসাথে গ্যাদার করতে পারার ক্ষমতা থাকবে, এবিলিটি থাকবে। নেক্সট, ইট ইজ অ্যান এবিলিটি টু ডু ইন্টেলেকচুয়াল ওয়ার্কস। ইন্টেলেকচুয়াল ওয়ার্কস অর্থাৎ কোনো রিসার্চ ওয়ার্ক হতে পারে। ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, সে বুদ্ধি থাকলেই তবেই রিসার্চটা পসিবল। কেন? কারণ সেখানে ক্রিটিক্যাল থিঙ্কিং দরকার, রেশনাল বা লজিক্যাল থিঙ্কিং দরকার। নেক্সট, এবিলিটি টু ফেস সোশ্যাল সিচুয়েশনস। যে কোনো রকম সোশ্যাল, সামাজিক প্রেক্ষাপট যাই না হোক, সামাজিক সমস্যা, সামাজিক পরিস্থিতি যাই না হোক, সেটার সঙ্গেও কিন্তু চলার ক্ষমতা কিন্তু থাকে যদি বুদ্ধিদীপ্ত হয়। গ্রুপ অফ এবিলিটি। ইন্টেলিজেন্স কি আসলে? ইন্টেলিজেন্স দেখা যাচ্ছে যে অনেকগুলো ক্ষমতার সমন্বয়, গ্রুপ অফ এবিলিটিস। নেক্সট, ইট ইজ নট নলেজ বাট ইট ইজ রিলেটেড টু নলেজ। হ্যাঁ, এটা নলেজ নয়, বুদ্ধি কিন্তু জ্ঞান নয়, বাট জ্ঞানের সাথে বুদ্ধি একটা যোগাযোগ আছে। ইট ইজ নট ট্যালেন্ট, এটা কিন্তু ট্যালেন্ট নয়, বাট বেসিক এবিলিটি, এটা কিন্তু একটি ইনবর্ন বেসিক ইননেট কোয়ালিটি এবং এটা প্র্যাকটিস স্কিল। এবার একবার তুমি ভুল করবে, কিন্তু দ্বিতীয়বার তো সে ভুলটা আর করবে না। একজন শিশুকে যদি শিক্ষা দেওয়া হয় যে এই জিনিসটা গরম, তুমি হাত দেবে না, সে একবার ভুল করে হাত দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু সে হাত দেবে না, কারণ তার ওটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ইট ইজ নট মেমোরি, বুদ্ধি কিন্তু স্মৃতি নয়, বুদ্ধি আর স্মৃতি আলাদা। ইট ইজ নট আ স্কিল, বুদ্ধি দক্ষতাও নয়। স্কিল ক্যান বি লার্নড বাট নট ইন্টেলিজেন্স। দক্ষতা আমরা অর্জন করতে পারি, দক্ষতা অর্জন করা সম্ভব হয়, কিন্তু বুদ্ধিকে অর্জন করা সম্ভব নয়। এবার দেখে নেব যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট ফর প্রাইমারি টেট, সেগুলো হচ্ছে থিওরিজ অফ ইন্টেলিজেন্স। আমরা একবার কি কি থিওরি আছে সেগুলোর নামগুলো কি একবার একটু দেখে নেব। ওকে, সব যে আমাদের পড়বো আমরা তা নয়, কিন্তু আমরা একবার নামগুলোকে দেখে নেব। প্রথমটা কি আছে? ইউনিটারি থিওরি অথবা মোনার্কিক থিওরি, ইউনিটারি থিওরি বা মোনার্কিক থিওরি। নেক্সট, গ্রুপ ফ্যাক্টর থিওরি অর অলিগার্কিক থিওরি, multiple factor theory or anarchic theory, two factor theory or eclectic theory, theory of primary mental ability, Kelly's theory of intelligence। তো এগুলো একটু জেনে রাখলাম আমরা কি কি আছে থিওরি। এত গভীরে আমি গিয়ে কাউকে এই মুহূর্তে পড়ার কোনো রকম সাজেশন দেব না, তবে যেটা আমরা পড়বো, যেটা আমাদের দরকার, সেটা পরের স্লাইডে আছে। কি কি থিওরি আমাদের দরকার? থিওরি অফ ইন্টেলিজেন্স, প্রথমটা আছে ওয়ান ফ্যাক্টর থিওরি। কে করেছেন এই থিওরিটা? কার দ্বারা এসছে? অ্যালফ্রেড বিনেট। Binet described intelligence as intelligence is a factor which differentiates into less intelligent and more intelligent person. Intelligence, বুদ্ধি এমন একটি জিনিস, এমন একটি ক্ষমতা যেটা নাকি একজন যে বেশি ইন্টেলিজেন্ট এবং যে কম ইন্টেলিজেন্স তার মধ্যে একটি পার্থক্য তৈরি করে।
ইট ইজ রিপ্লেসড বাই টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স। এই যে থিওরিটা, এই থিওরিটাকে কে রিপ্লেস করলো? আরো নতুন আধুনিকভাবে থিওরি এলো, টু ফ্যাক্টর থিওরি। টু ফ্যাক্টর থিওরি, এটা ওয়ান ফ্যাক্টর ছিল, এটা টু ফ্যাক্টর। এটার কে, এই থিওরির আসল বক্তাকে চার্লস স্পিয়ারম্যান। According to him, intelligence consists of general and specific factor. কি একটা থাকবে সাধারণ, একটা থাকবে নির্দিষ্ট, একটি জেনারেল এবং একটি স্পেসিফিক। This theory maintained that all intellectual activities share a single common factor called G, general. This theory also postulates a number of specific factors, each being strictly specified to a single activity. তাহলে টু ফ্যাক্টর থিওরি কার লেখা, কার স্রষ্টা? এটা চার্লস স্পিয়ারম্যান। ফ্যাক্টরস গুলো কি কি? একটা জেনারেল ফ্যাক্টর যেটা নাকি বলা হয় জি ফ্যাক্টর, একটা স্পেসিফিক ফ্যাক্টর যেটাকে এস ফ্যাক্টর বলা হয়। ওকে, তো কমন ফ্যাক্টর যদি জিজ্ঞেস করে তাহলে কমন ফ্যাক্টর হবে জি, কমন ফ্যাক্টর হবে জি, জেনারেল বা কমন ফ্যাক্টর। আমরা খুব অল্পভাবে এটা স্টাডি করছি কারণ টাইম খুব লিমিটেড আমাদের। ওকে, কারণ আর কটা দিন মাত্র বাকি, এই কটা দিনে যতটা সম্ভব we will prepare for the best. Okay, so 7 factor theory or group factor theory by Thurston. 7 factor theory or group factor theory, প্রথমে পড়লাম 1 factor theory বিনেটের, দ্বিতীয়টা পড়লাম 2 factor theory by চার্লস স্পিয়ারম্যান, 3 নম্বরটা পড়ছি 7 factor theory or group factor theory by Thurston। ঠিক আছে, by Thurston. It advanced the theory of primary mental abilities. এই থিওরিটাই কিন্তু একটা অ্যাডভান্সমেন্ট টুয়ার্ডস থিওরি অফ প্রাইমারি মেন্টাল এবিলিটি, যেখানে বলা আছে যে বুদ্ধির 7টি মেজর ফ্যাক্টর আছে, বুদ্ধির 7টি ফ্যাক্টর আছে। সেই ফ্যাক্টরগুলো রিলেটিভলি ইন্ডিপেন্ডেন্ট, কেউ কারোর উপরে ডিপেন্ডেন্ট নয়, সবকটি ফ্যাক্টর ইন্ডিপেন্ডেন্ট। প্রথমটা কি? প্রথমটা ভার্বাল কম্প্রিহেনশন। ভার্বাল অর্থাৎ কথ্য, ওরাল, ভার্বাল কম্প্রিহেনশন, বলে পড়ে যখন আমরা বুঝি সেই ক্ষমতাটা, ভার্বাল কম্প্রিহেনশন। নেক্সট ভার্বাল ফ্লুয়েন্সি। থার্ড ইন্ডাকটিভ রিজনিং অর্থাৎ আমরা যখন জেনারেল থেকে স্পেসিফিকে যাব সেটা হচ্ছে ইন্ডাকটিভ রিজনিং। নেক্সট স্পেশিয়াল ভিজুয়ালাইজেশন, অর্থাৎ স্পেস কেন্দ্রিক, জায়গা কেন্দ্রিক যে ভিজুয়ালাইজেশন সেটা হচ্ছে স্পেশিয়াল ভিজুয়ালাইজেশন। নেক্সট নাম্বার, নিউমেরিক্যালটা বুঝবো, নাম্বার। তারপরটা মেমোরি, স্মৃতি, এবং তারপরেরটা স্পিড, পারসেপচুয়াল স্পিড। তাহলে এই 7টা হচ্ছে আমাদের 7 ফ্যাক্টর থিওরির 7 মেজর ফ্যাক্টরস, যেটার স্রষ্টা কে? থার্স্টন। মনে থাকবে? ওকে, নেক্সট আসছি এবার মাল্টিপল ফ্যাক্টর থিওরি। মাল্টিপল ফ্যাক্টর থিওরি কার থিওরি? এটা হাওয়ার্ড গার্ডনারের। ওকে, এই থিওরির নীতি কটি? 3টি নীতির ওপর এই থিওরিটা দাঁড়িয়ে আছে। কি কি নীতিগুলো পড়ে নেব? ইন্টেলিজেন্স ইজ নট আ সিঙ্গল এন্টিটি, বুদ্ধি শুধুমাত্র সিঙ্গল এন্টিটি তা নয়। রাদার দেয়ার এক্সিস্ট মাল্টিপল ইন্টেলিজেন্সেস, ইচ ডিস্টিংক্ট ফ্রম দি আদার। বুদ্ধি শুধু একটি মাত্র এন্টিটি নয়, বুদ্ধি একটির মধ্যে মাল্টিপল আছে, মাল্টিপল, সেখানে ডিস্টিংক্টলি বোঝা যায় না কোনটা কি, কিন্তু মাল্টিপল আছে, সেটাই কিন্তু হচ্ছে বুদ্ধির বৈশিষ্ট্য বা নীতি। নেক্সট, দিস ইন্টেলিজেন্সেস আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, সবকটি ইন্ডিপেন্ডেন্ট। নেক্সট সি, different types of intelligences
interact, that is different intelligences work together to provide a solution of a problem. এই যে মাল্টিপল ফ্যাক্টরের কথা বলা হচ্ছে, মাল্টিপল ফ্যাক্টর, একটি ফ্যাক্টর দিয়ে সলভ করা সম্ভব হচ্ছে না, তখন একজন ইন্ডিভিজুয়াল তার বাকি ফ্যাক্টরসগুলোকেও কিন্তু কাজে লাগিয়ে সে মাল্টি ফ্যাক্টর থিওরির মতো মাল্টিপল ইন্টেলিজেন্সকে, ক্ষমতাকে কাজে লাগিয়ে কিন্তু সে তার প্রবলেমগুলোকে সলভ করে। সো দিস ইজ লাইক a multiple intelligence theory. Okay, Gardner has so far proposed 8 intelligences. Gardner 8 রকমের ইন্টেলিজেন্সের কথা বলেছেন। 8 রকম। এইরকম প্রশ্ন কিন্তু আসবে, 7 রকম কে বলেছিল, 8 রকম কে বলেছিল। ওকে, ডোন্ট গেট কনফিউশন রাখলে কিন্তু চলবে না, এখানেই কিন্তু মনে রাখতে হবে। সো however all the individuals do not possess them in equal proportion. 8 রকম ইন্টেলিজেন্সের কথা যে গার্ডেনার সাহেব বলেছেন, সেই 8 রকম ইন্টেলিজেন্স সকলের মধ্যে যে সম পরিমাণে আছে, সম প্রপোর্শনে আছে, তা কিন্তু নয়। তো এক একজনের ইন্ডিভিজুয়ালি এটা ডিফারেন্ট হবে এবং ডিস্টিংক্ট হবে। তো কি কি আছে একটু দেখে নিই। ফার্স্ট, লিঙ্গুইস্টিক অর্থাৎ এর সাথে কি কি রিলেটেড? রিডিং, writing, listening, understanding. Poets exhibit this ability better than others. তাহলে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স যাদের মধ্যে আছে তারা কি কি ভালো পারে? তারা ভালোভাবে পড়তে পারে, ভালোভাবে লিখতে পারে, ভালোভাবে শুনতে পারে এবং আরো ভালোভাবে বুঝতে পারে। তাহলে সব থেকে বেশি লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স কাদের মধ্যে আছে? কবিদের মধ্যে আছে। তাহলে এই শ্রেণীতে পড়ছে কবিরা। নেক্সট, নাম্বার 2, লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। আচ্ছা, ইট ডিলস উইথ অ্যাবস্ট্রাক্ট রিজনিং and manipulation of symbols involved in a problem. It is exhibited in scientific work. তাহলে আমরা বুঝতে পারছি এই লজিক্যাল ম্যাথমেটিক্যাল যে ইন্টেলিজেন্স, এর মাধ্যমে একজন ব্যক্তি অ্যাবস্ট্রাক্ট ভাবে চিন্তা ভাবনা করতে পারে, সিম্বলিক ভাবে চিন্তা ভাবনা করতে পারে এবং সায়েন্টিফিক যে কাজকর্ম, বৈজ্ঞানিক যে কাজকর্ম, সেগুলো কিন্তু এর দ্বারা এক্সিবিশন বা এক্সিবিট করা যেতে পারে। সুতরাং লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স ইজ রিলেটেড উইথ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট রিজনিং। নেক্সট, স্পেশিয়াল। It is used with navigating in space, forming, transforming and using মেন্টাল ইমেজেস। অর্থাৎ যেটা বললাম একটু আগেই বোঝানোর ক্ষেত্রে, এখানে স্পেস কেমন আমরা জানি, বায়ুমণ্ডল বা স্পেস আমরা দেখিনি, সেই স্পেসের মধ্যে কি হতে পারে, কি ফর্ম হচ্ছে, একটা থেকে আরেকটা কি ট্রান্সফর্ম হচ্ছে, এইভাবে তারা কিন্তু তাদের মেন্টাল যে ইমেজ, মানসিকভাবে তারা যে ইমেজ দেখছে, সেই ইমেজটাকে চিন্তা করে কিন্তু তারা এই রকম চিন্তা ভাবনা করতে পারে। ফর এক্সাম্পল, ইঞ্জিনিয়ার, pilot, sculptors, painters, etc. have highly developed spatial intelligence. তাহলে কাদের হাইলি ডেভেলপড স্পেশাল ইন্টেলিজেন্স আছে? ইঞ্জিনিয়ারদের, পাইলটদের, স্কাল্পটার্সদের, পেইন্টার্সদের। একটা বিল্ডিং কতখানি উঁচু হবে বা গ্রাউন্ডে তার ডেপথ কতটা থাকবে, মেন্টাল ইমেজের মাধ্যমে একজন ইঞ্জিনিয়ার কিন্তু সেটা বলতে পারে। ওকে, নেক্সট, ফোর্থ, মিউজিক্যাল ইন্টেলিজেন্স। এটা সকলের কিন্তু থাকে না। ইট শোজ সেন্সিটিভিটি টু পিচ। পিচ আমরা জানি সঙ্গীতের সাথে রিলেটেড, পিচ, টোন, রিকোয়ার্ড ফর সিঙ্গিং, প্লেইং অ্যান ইনস্ট্রুমেন্ট, এক্সেট্রা। সো মিউজিক্যাল ইন্টেলিজেন্স ইজ বেসিক্যালি রিলেটেড টু পিপল হু আর মিউজিক্যালি স্ট্রং। Number 5, bodily kinesthetic. It requires fine motor movements such as dancing, surgery, craft making, etc. তো যাদের bodily kinesthetic intelligence বেশি, তারা আইদার হচ্ছে ডাক্তার বা সার্জন বা কোনো ক্রাফট পারসন বা ডান্সার্স, যারা বডি মুভমেন্ট করতে পারবে, যাদের ফাইন মোটর স্কিল আছে, যাদের ফাইন মোটর ডেভেলপমেন্ট বা মুভমেন্ট হয়। নেক্সট, interpersonal. It requires understanding motives, feelings and behaviors of other persons. এই
মাধ্যমে ইন্টারপার্সোনাল অর্থাৎ একে অপরকে বোঝার যে ক্ষমতা, যে বুদ্ধির দরকার, সেটি কারা পারে? পলিটিশিয়ানসরা অবশ্যই পারে, শিক্ষকরা পারে, তারপর রিলিজিয়াস যে লিডার্স হয় তারা পারে, সাইকোলজিস্ট যারা তারা পারেন। তো ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দ্যাট সেন্স। নেক্সট, intrapersonal, এরপরেরটা intrapersonal. It is related to understanding oneself and developing a sense of identity. অর্থাৎ এর মাধ্যমে, এই বুদ্ধির মাধ্যমে, এই ইন্ট্রাপার্সোনাল বুদ্ধির মাধ্যমে একজন ব্যক্তি নিজেকে বুঝতে সক্ষম হয় এবং কিভাবে নিজের আইডেন্টিটিকে ডেভেলপ করা যাবে সেটার মানে প্রতি সে সচেতন হন। লাস্ট, আচ্ছা এটা নাম্বারটা দিয়ে দিই, 6, এটা 7, এটা 8, ন্যাচারালিস্টিক. It is related to recognizing the flora and fauna and making a distinction in the natural world. এখানে ফ্লোরা এবং ফনা দিয়ে রিলেটেড, ন্যাচারাল ওয়ার্ল্ড দিয়ে রিলেটেড। এখানে কারা পড়ছেন? ফার্মার্স, চাষি, ট্যুরিস্ট, হান্টার, স্টুডেন্টস অফ বায়োলজিক্যাল সায়েন্স এটসেট্রা। তো এর ক্ষেত্রে এরা সবাই পড়ছে। তাহলে 8 রকম ইন্টেলিজেন্সের কথা কে বলেছেন? গার্ডেনার বলেছেন। কোন থিওরিতে বলেছেন? মাল্টিপল ইন্টেলিজেন্স থিওরি বা মাল্টিপল ফ্যাক্টর থিওরিতে। কটা ফ্যাক্টর আছে? 7টা ফ্যাক্টর আছে। ইন্টেলিজেন্স ক রকমের? 8 রকমের। কি কি? লিঙ্গুইস্টিক, লজিক্যাল ম্যাথামেটিক্যাল, স্পেশিয়াল, মিউজিক্যাল, বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল অ্যান্ড ন্যাচারালিস্টিক। আশা করি এটা ক্লিয়ার। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। এবার মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স। মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স, কিভাবে বুদ্ধিকে মেজার করা যাবে যে কার কত বুদ্ধি। We are only familiar with that intelligence of an individual which is manifested by him on an intelligence test or test. Psychologists have devised so many such tests for the measurement of intelligence. সাইকোলজিস্টরা ইন্টেলিজেন্সকে মাপার জন্য কিন্তু অনেক রকম টেস্টকে ডেভেলপ করেছেন। কি কি টেস্ট আছে? আমরা যতটুকু জানি, একটা আছে ইন্ডিভিজুয়াল টেস্ট, একটা হচ্ছে গ্রুপ টেস্ট। ইন্ডিভিজুয়াল টেস্টে একজন ব্যক্তিকে এক সময় টেস্ট করা হয়। গ্রুপ টেস্টে অনেকজনকে নিয়ে একটি গ্রুপ বানিয়ে সেই টেস্টটা করা হয়। আমি বলবো না তোমরা এই ইন্টেলিজেন্স টেস্টে বেশি ফোকাস করো, জাস্টটুকু জেনে রাখা দরকার পরীক্ষার স্বার্থে, সেটুকু আগে জানো। নেক্সট, অ্যানাদার ওয়ে অফ ক্লাসিফাইং ইন্টেলিজেন্স টেস্ট, আরেক রকম টেস্টকে ক্লাসিফাই করা যায়। কি কি? একটা হচ্ছে ভার্বাল টেস্ট অর ল্যাঙ্গুয়েজ টেস্ট, আরেকটি হচ্ছে নন ভার্বাল টেস্ট অর নন ল্যাঙ্গুয়েজ টেস্ট। একটি হচ্ছে ভার্বাল টেস্ট অর ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই টেস্টটা মাধ্যমে এক্সকিউজ মি সো এই টেস্টটাতে ভাষার ব্যবহার হয়। প্রথমে এই টেস্টটাতে ভাষার ব্যবহার হয়। এখানে যত রকম ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা কিন্তু ভাষার মাধ্যমে আসে, সেটা লিখিত প্রকারেও হতে পারে, সেটা কিন্তু ওরাল প্রকারেও হতে পারে। এবং এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল ব্যক্তিদেরকে ভাষাটা জানা উচিত এবং ভাষাটা যাতে তারা রেসপন্স করতে পারে তার জন্য কিন্তু তাদের পেন, পেন্সিল এগুলোর দ্বারা তাদের ইউজ করা জানতে হবে। এবং এর দ্বারা এই টেস্টটা কিন্তু লোডেড উইথ ভার্বাল মেটেরিয়াল, এই টেস্ট কন্টেন্ট কিন্তু লোডেড উইথ ভার্বাল মেটেরিয়াল। তো এই জায়গাটা কিন্তু দেখে রাখবে যে কোন টেস্ট, কোন ইন্টেলিজেন্স টেস্ট রিটেন এবং ওরাল ফর্মে নেওয়া যাবে যেখানে ল্যাঙ্গুয়েজের ইউজ হবে। তাহলে উত্তরটা কি হবে? ভার্বাল টেস্ট। উত্তরটা হবে ভার্বাল টেস্ট। এখানে 4 রকমের অপশন তোমাদের দিতে পারে, ইন্ডিভিজুয়াল টেস্ট, গ্রুপ টেস্ট, ভার্বাল টেস্ট বা নন ভার্বাল টেস্ট। উত্তরটা কিন্তু হবে ভার্বাল টেস্ট। নন ভার্বালের ক্ষেত্রে ভাষার ব্যবহার থাকবে না, এখানে অ্যাক্টিভিটি থাকবে, কিছু অ্যাক্টিভিটি থাকবে। আর অ্যাক্টিভিটিগুলো এমন নয় যে সেখানে ভাষা থাকতেই হবে, থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে এই টেস্টের মধ্যে মানে ডাইরেকশন দেখানোর জন্য, এটা কোন ডাইরেকশনে, এটা কোন ডাইরেকশনে, এরকম ডাইরেকশন বোঝানোর জন্য যে টেস্ট হয় সেটা হচ্ছে নন ভার্বাল টেস্ট। নেক্সট, কনসেপ্ট অফ মেন্টাল এজ অ্যান্ড ইন্টেলিজেন্স কোশেন্ট। প্রথমটা কি?
মেন্টাল এজ এম ফুল স্টপ এ, ইন্টেলিজেন্ট কোয়েশ্চেন্ট আইকিউ। আমরা আইকিউ শব্দটার সাথে অনেকেই পরিচিত। এবার এই আইকিউ আর মেন্টাল এজটা কি? এবার এই দুটো টার্মের মাধ্যমেই কিন্তু ইন্টেলিজেন্স টেস্টের রেজাল্টটা আমরা পাবো। মেন্টাল এজ কি? মেন্টাল এজ অ্যাকর্ডিং টু বিনেট, এই টার্মটা মেন্টাল এজ সবার প্রথমে কে ইউজ করেছিলেন? বিনেট সাহেব, অ্যালফ্রেড বিনেট মেন্টাল এজ এই শব্দটা, এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন। আচ্ছা, সাপোজ দেয়ার ইজ এ টেস্ট উইচ হ্যাজ 100 কোয়েশ্চেন্স, 100টা প্রশ্ন আছে এমন কোনো টেস্ট আছে। And suppose the majority of the subjects whose age is 13 years 6 months answer successfully 48 question, যাদের বয়স 13 বছর 6 মাস তারা 48টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছেন। Then as individual who earns a score 48 regardless of his chronological age will be said to have a mental age of 13 years 6 months, যাদের বয়স ক্রোনোলজিক্যালি 13 বছর 6 মাস তাদেরকেই ধরা হচ্ছে যে 48টা প্রশ্নের উত্তর সে সঠিকভাবে করেছে। ওকে, বোঝা গেল? চলে যাচ্ছি ইন্টেলিজেন্স কোশ্চেন্টে। দিস টার্ম ওয়াজ ইনিশিয়েটেড বাই জার্মান সাইকোলজিস্ট উইলিয়াম স্টার্ন। এই টার্মটা প্রথম কে ব্যবহার করেছিলেন, ইনিশিয়েট করেছিলেন? উইলিয়াম স্টার্ন। অ্যান্ড পুট ইনটু ওয়াইড প্র্যাকটিস বাই টারম্যান, এবং প্র্যাকটিসে কে এনেছিলেন? টারম্যান। It appeared to Stern that if a child was 6 years old, chronologically যদি 6 বছরের বয়স হয়, but could do what an 8 years old normally does, he would be 8 by 6 or 1.33 as bright as the average, and in this ways he made the ratio MA by CA, mental age by chronological age, measure of the rate of mental development of an individual. The ratio was given the name of intelligent quotient. To do away with the decimal point of ratio was again multiplied by 100, and thus the formula to calculate IQ was known as IQ equals to mental age by chronological age into 100. তাই তো? আচ্ছা, এবার এখানে আমি নিয়ে এসেছি কিছু ইম্পর্টেন্ট একটা চার্ট, যেটা নাকি তোমাদের একটু দেখে রাখা উচিত। যারা খুব জিনিয়াস তাদের লেভেল অফ ইন্টেলিজেন্স, যারা খুব গিফটেড অর জিনিয়াস তাদের আইকিউ 140 অ্যান্ড অ্যাভাব, 140 অ্যান্ড অ্যাভাব। যারা ভেরি সুপিরিয়র তাদের আইকিউ 120 থেকে 140, 120 থেকে 140 যারা ভেরি সুপিরিয়র তাদের আইকিউ। যারা সুপিরিয়র তাদের আইকিউ 110 থেকে 120, 110 থেকে 120। নেক্সট, যারা নর্মাল অর অ্যাভারেজ তাদের আইকিউ 90 to 110, 90 to 110। যারা বর্ডার লাইন অ্যান্ড ডাল তাদের কিন্তু 75 to 90, 75 to 90। যারা মোরনস তাদের 50 to 75। যারা ইম্বেসাইল বা ইডিয়েট তাদেরকে বলা হয়, যাই হোক, তাদের আইকিউ 25 to 50। সো এই চারটা একটু দেখে যাবে যদি বলা হয় যে গিফটেড আর জিনিয়াসদের আইকিউ লেভেল কত থাকে, 120 to 140, 110 to 120 নাকি 140 and above। তো আনসার উইল বি 140 and above। ওকে, সো এরপর আছে আমাদের কয়েকটি প্রশ্নগুলো এখন আমরা সলভ করে নেব। হু ইনভেন্টেড দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল আইকিউ টেস্ট? হু ইনভেন্টেড দ্য ফার্স্ট প্র্যাকটিক্যাল আইকিউ টেস্ট? আইকিউ টেস্ট সব থেকে প্রথম কে করেছে? আমি একটু চ্যাট বক্সের দিকে লক্ষ্য রাখছি, উত্তরটা প্লিজ যারা দেখছো, আমি জানি তোমরা পারবে উত্তরটা দাও। অপশন এ অ্যালফ্রেড বিনেট, অপশন বি স্পিয়ারম্যান, অপশন সি গার্ডেনার, অপশন ডি থার্স্টন। উত্তরটা একটু আমি চ্যাট বক্সের দিকে লক্ষ্য রাখছি, উত্তরটা একটু দাও। ফার্স্ট প্র্যাকটিক্যাল আইকিউ টেস্ট কে ইনভেন্ট করেছিলেন? প্লিজ গিভ দ্য আনসার্স। অ্যালফ্রেড বিনেট, স্পিয়ারম্যান, গার্ডেনার, থার্স্টন।
উত্তর পাচ্ছি না কেন? যাই হোক, আমি উত্তরটা বলে দিচ্ছি। সঠিক উত্তর অ্যালফ্রেড বিনেট। অ্যালফ্রেড বিনেট। নেক্সট কোয়েশ্চেন। Theory of multiple intelligence implies the following except মাল্টিপল ইন্টেলিজেন্সের থিওরি এই চারটি অপশনের মধ্যে কোন অপশনটা ছাড়া বাদবাকি সবকটাকে ইমপ্লাই করে? তাহলে কোন অপশনটি এখানে ভুল আছে? প্রথমটা অপশন এ, intelligence is a distinct set of processing operations used by an individual to solve problem. Discipline should be presented in a number of ways. Learning could be assessed through a variety of means. Emotional intelligence is not related to IQ. এবং question number 3, IQ scores are generally dash correlated with academic performance. IQ স্কোরগুলো একাডেমিক পারফরমেন্সের সাথে কোরিলেটেড কিভাবে? লিস্ট, পারফেক্টলি, হাইলি নাকি মডারেটলি? সো দু নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের উত্তরটা আমরা এখন সলভ করব। আমরা জানি 2 নম্বর প্রশ্নতে পড়লাম যেটা মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে আমরা প্রবলেম সলভিংটাকে দেখলাম, তাই তো? তাহলে এটা তো ঠিক। ডিসিপ্লিন শুড বি প্রেজেন্টেড ইন এ নাম্বার অফ ওয়েজ, ইয়েস, নাম্বারের কথা ছিল। লার্নিং কুড বি অ্যাসেসড, যেটা নাম্বারটা কেন? লজিক্যাল ম্যাথামেটিক্যাল, যেটা সেটা হচ্ছে নাম্বার, লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স। নেক্সট, লার্নিং কুড বি অ্যাসেসড থ্রু আ ভ্যারাইটি অফ মিনস, ইয়েস, অনেক রকম ভাবে লার্নিং পসিবল। ইমোশনাল ইন্টেলিজেন্স ইজ নট রিলেটেড টু আইকিউ। ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা কিন্তু কিছু বলা নেই মাল্টিপল ইন্টেলিজেন্সের মধ্যে, তাই না? তাহলে আমরা যদি একবার ব্যাক করে স্লাইডটা একবার দেখে নিই তাহলে কিন্তু আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। দেখো, লিঙ্গুইস্টিক, লজিক্যাল ম্যাথামেটিক্যাল, স্পেশিয়াল, মিউজিক্যাল, বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল এবং ন্যাচারালিস্টিক। এখানে কিন্তু ইমোশনালের কোনো ভূমিকা নেই, ইমোশনাল ইন্টেলিজেন্স বলে কিছু নেই। সুতরাং যেই প্রশ্নটা আমরা এখানে সলভ করলাম বা করছি 2 নম্বরটা, এখানে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলা হচ্ছে। তা ইমোশনাল ইন্টেলিজেন্সে কিন্তু এখানে কোনো গুরুত্ব নেই। তাহলে এই তিনটেকে ইমপ্লাই করছে, অপশন এ বি সি কে ইমপ্লাই করছে। তাহলে ভুল কোনটা এখানে? ডি নাম্বারটা। তাহলে উত্তর কিন্তু এটা আনসার হচ্ছে অপশন ডি। ক্লিয়ার? নেক্সট, IQ scores are generally dash correlated with academic performance. এটা খুব সহজ। কি হবে? IQ যে স্কোর, এক একটা স্কোর নিয়ে আমরা যে আলোচনা করলাম, সেই স্কোরগুলোর ওপর একাডেমিক পারফরমেন্স রিলেট করবে বা কোরিলেট করে। সেটা কি একদম করে না? লিস্ট। সেটা কি একদম করে না? লিস্ট। পারফেক্টলি করে, হাইলি করে নাকি মডারেটলি করে? সঠিক উত্তর অপশন সি, হাইলি। আইকিউ এর সাথে একাডেমিক পারফরমেন্সের একটি খুব গুরুত্বপূর্ণ যোগাযোগ আছে, হাইলি এটা কোরিলেটেড। ওকে, সো থ্যাংক ইউ। এইটুকুই আজকের ক্লাস, আজকে এ পর্যন্তই থাক। নেক্সট দিন আবার কিছু নতুন টপিক নিয়ে আমি হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। অল দ্য বেস্ট ফর ইয়োর প্রাইমারি টেট এক্সাম that is hopefully going to be held on 31st of January. So thank you.